আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। রাত তখন 10টা বাজে। মেঘনা নিজের ল্যাপটপ নিয়ে বসে ইনস্টাগ্রামে সিদ্ধার্থর সাথে চ্যাট করছিল। এদের এমনভাবে চ্যাট করতে করতে অনেক দিন কেটে গেছিল, কিন্তু আজই ওদের দুজনের মধ্যে প্রথম কলে কথা হয়। হ্যালো সিদ্ধার্থ, কেমন আছো? আই এম ফাইন। আমি ভাবছিলাম যে আমাদের একবার দেখা করা উচিত। আমিও তাই চাই, কিন্তু তুমি এখন তোমার পরিবারের সাথে নিশ্চয়ই আমাকে দেখা করাবে না? না, আগে আমরা দেখা করি, পরে যদি সব ঠিকঠাক থাকে প্যারেন্টসের সাথে দেখা করাবো। ঠিক আছে, তাহলে এই স্যাটারডে কলেজের পরে প্ল্যান করা যাক। ওকে, ঠিক আছে, যা যা প্ল্যান করেছো সেটা জানিয়ে দিও। ইয়েস, এই প্রথম কাউকে ডেট করতে যাচ্ছি। সে তার সাথে কথা বলে দেখি, ও নিশ্চয়ই কোনো মুরগি ফাঁসিয়েছে। মনে মনে এসব ভাবতে ভাবতেও সে তাকে কল করে, আর পরে জানতে পারে যে সে তাও একটা ছেলের সাথে ইনস্টায় বন্ধুত্ব করেছে। ওরও সেই একই দেখা করার প্ল্যান। তাই তো ওরা স্যাটারডেতে কলেজ শেষ হওয়ার আগেই বিউটি পার্লারে যায়। তারপর বিকেলের মধ্যে রেডি হয়ে সে তা মেঘনাকে নিয়ে হোটেলে যায়, যেটা খুবই শান্ত পরিবেশে অবস্থিত ছিল। কিছুক্ষণ পরে সিদ্ধার্থ আর পুনিত সেখানে গিয়ে পৌঁছয়। আরে, আমি ভাবতেই পারছি না তুমি এত সুন্দরী। আর তুমিও রিয়েল লাইফে খুব বেশি হ্যান্ডসাম। প্রশংসা করার জন্য সারা রাত পড়ে আছে। ভেতরে চলো, আর প্রচন্ড খিদে পেয়েছে আমার। তারপর চারজনই হোটেলের ভেতরে যায় এবং তারা দুটো রুমের চাবিও পেয়ে যায়। সিদ্ধার্থ আর মেঘনা একটা রুমে চলে যায়, আর অন্য রুমে শ্বেতা আর পুনিত। আচ্ছা, বাড়িতে কি অজুহাত দেখিয়ে আসলে? আমি বলে দিয়েছি যে আমি একটা বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছি, রাত্রিরে ওখানেই থাকবো। আরে বাহ, তুমি তো ভালোই সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো। এসব শুনে মেঘনা মুচকি হাসে আর সিদ্ধার্থকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরেই ডোরবেলটা বেজে ওঠে আর সিদ্ধার্থ গিয়ে দরজাটা খোলে। বলুন। রুম সার্ভিস, আপনাদের অর্ডার আছে স্যার। থ্যাংক ইউ। সিদ্ধার্থ খাবার ট্রলিটা ভেতরে নিয়ে নেয়। তারপর দুজনে একসঙ্গে বসে খাবার খায়। রাত তখন অনেক বাজে। দুজনেই বিছানায় আসে এবং লাইটটা অফ করে দেয়। তারপর কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন ঘুমিয়ে পড়ে। তারপর আচমকাই ঘরের মধ্যে কার যেন জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পাওয়া যায়। এই আওয়াজ শোনার পর মেঘনার ঘুম ভেঙে যায়। আরো তাড়াতাড়ি আলোটা জ্বালায়, আর এদিক ওদিক দেখার পর সে কিছুই দেখতে পায় না। তাই সে আবারও বিছানাতে শুয়ে পড়ে এবং আচমকাই তার দৃষ্টি সিলিং এর ওপর পড়ে। আরো একেবারে অবাক হয়ে তাকিয়ে থাকে। ও যা দেখেছিল যে সিলিং এ ওর বিছানার মতোই আর একটা বিছানা ঝুলছে, যেখানে একটা মেয়ে ঘুমিয়ে আছে। তখনই মেঘনার মাথা ঘোরাতে থাকে। এরই মধ্যে ওপরে থাকা সেই মেয়েটা মেঘনার ওপরে এসে পড়ে। মেঘনার এমন চিৎকারের জন্য সিদ্ধার্থরও ঘুম ভেঙে যায়। সিদ্ধার্থ তৎক্ষণাৎ লাইট জ্বালায় আর দেখতে পায় যে মেঘনা হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে কাঁপছে। কি হয়েছে মেঘনা, তুমি এত ভয় পাচ্ছ কেন? সিদ্ধার্থর এই কথা শুনে মেঘনা চোখ খুলল আর দেখল না এই রুমে কোনো মেয়ে আছে, আর না আছে সিলিং এ কোনো বিছানা। ও ছাদ থেকে আমার উপরে পড়েছিল। মেঘনা, আমার মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, সেই কারণে এসব উল্টোপাল্টা দেখছো। কিন্তু তুমি শুয়ে পড়ো, আমি আছি তো তোমার সঙ্গে। মেঘনা সিদ্ধার্থর চোখের দিকে তাকায়, তাই ভয় অনেকটা কম হয়। আবারও ওরা দুজনে শুয়ে পড়ল। তারপর একসঙ্গে এই দুজনে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ সময়ের পর তারা অনুভব করতে শুরু করল কে যেন ওদের কপালে হাত বোলাচ্ছে। তখন ওরা দুজনে একসাথে চোখ খুলল। পাশ ফিরে মেঘনা যেই সিদ্ধার্থর দিকে তাকায়, দেখে অবাক হয়ে যায়। ওই মেয়েটা ভয়ঙ্কর রূপ ধারণ করে ওদের মাঝে বসে আছে এবং ওদের কপালে হাত বুলিয়ে দিচ্ছে। দুজনে খুবই ভয় পেয়ে গেছিল, তাই দ্রুত উঠে দরজার দিকে দৌড়তে শুরু করে। ওরা দরজাটা অনেকবার খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা কিছুতেই খুলছিল না। ওই ভৌতিক মেয়েটার অট্টহাসি শুনে ওরা দুজনে পিছনে ঘুরে তাকালো। তখনই বিদ্যুৎ চমকানোর গতিতে ওই মেয়েটা মেঘনার কাছে চলে আসে এবং দুহাত দিয়ে গলা চেপে ধরে। এসব দেখার পর সিদ্ধার্থ ওখানে দাঁড়িয়ে থর থর করে কাঁপছিল। ও কিছুতেই সাহস পাচ্ছিল না যে মেঘনাকে ওর হাত থেকে বাঁচাবে। হ্যাপি ফার্স্ট মিটিং। এমনটা বলেই
ওই ভৌতিক মেয়েটা এক ঝটকায় মেঘনার মাথাটা পেছন দিকে ঘুরিয়ে দেয়। সব দেখেই সিদ্ধার্থ জোরে চিৎকার করে ওঠে। তখনই মেঘনা মাটিতে পড়ে যায় এবং ওর গলা দিয়ে অঝরে রক্ত ঝরছিল, যে রক্ত গড়িয়ে সিদ্ধার্থর পায়ের তলায় চলে এসেছিল। ভয় সিদ্ধার্থ এক লাথি মেরে দরজা ভেঙে ফেলল। বাইরে পা রাখতেই দেখল মাটিতে চারিদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ওই রক্তের ওপর দিয়েই দৌড়ে লিফটের কাছে গেল। তারপর সে লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বাটন প্রেস করল। লিফটের দরজা বন্ধ হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। হঠাৎই তখন তার পায়ে ঠান্ডা কি যেন অনুভব হতে শুরু করলো। যেই ও নিচের দিকে তাকালো, দেখলো লিফটের মেঝে রক্তে ভরে গেছে, যেটা ক্রমশ ওপর দিকে আসছিল। খোলো খোলো! ও লিফটের দরজাটা খোলার জন্য বারে বারে বাটন প্রেস করছিল, কিন্তু লিফটের দরজা কিছুতেই খুলছিল না। রক্ত বাড়তে বাড়তে ওর কোমর অব্দি চলে এসেছিল। ও কিছুই বুঝতে পারছিল না যে ওর সাথে এমনটা কেন হচ্ছিল। রক্ত বাড়তে বাড়তে ওর বুক অব্দি চলে এসেছিল। সিদ্ধার্থর চিৎকারের আওয়াজ যেন আরো বেড়ে গেছিল। ভয় একেবারে চোখ বন্ধ করে নিয়েছিল। তখনই ও অনুভব করতে পারল যে লিফটটা থেমে গেছে। তারপরও চোখ খুলতেই দেখলো সবকিছু নর্মাল। লিফটে কোনো রক্তই ছিল না। ভগবান! হঠাৎই তখন তার কাঁধে যেন কি হাত রাখলো। আরো ভয় থরথর করে কাঁপতে শুরু করলো। তারপর ঘাড় ঘুরিয়ে যেই তাকালো, দেখলো সেই ভুতুরে মেয়েটা। সিদ্ধার্থ তাড়াতাড়ি লিফট থেকে বাইরে বেরোলো। যেতে গিয়েই সামনে দেখলো পুনিতের লাশ নিয়ে শ্বেতা বসে আছে। এমনটা দেখেই ভয়ে সিদ্ধার্থর শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। শ্বেতা, তাড়াতাড়ি এখান থেকে পালাও, না হলে আমরাও মারা যাব। ওরা দুজন তখন তাড়াতাড়ি রিসেপশনে পৌঁছয়, যেখানে ম্যানেজার উপস্থিত ছিল। আরে স্যার, আপনারা তো দেখছি ঘেমে গেছেন একেবারে। আপনাদের রুমের এসি কি কাজ করছে না? বাজে কথা বন্ধ করুন। এটা বলুন, ওই নীল রঙের শাড়ি পরা মেয়েটাকে? এসব শুনেই ওরা ভীষণই ভয় পেয়ে উঠল, আর এই রহস্যের ঘটনা চাপা দেওয়ার জন্য বলল, কোন মেয়ের কথা বলছেন? যে মেয়েটা আমাদের দুজন বন্ধুকে মেরে ফেলেছে, এখন আমাদের ধাওয়া করেছে, আর আপনি বলছেন কোন মেয়ে? এই কথা শুনেই ভয় দুজনের গলা শুকিয়ে যেতে শুরু করলো। তখনই গোটা হোটেলের লাইটস ব্লিঙ্ক করতে শুরু করলো। ওরা চারজনই তখন ভয় পেয়ে দরজার দিকে পালাতে শুরু করলো, কিন্তু দরজা বাইরে দিয়ে বন্ধ ছিল। অনেক চেষ্টার পরেও সেই দরজা খুলতে পারেনি কেউ। ওই ভুতুরে মেয়েটা ওদের দিকে এগোতে শুরু করেছিল। তারপর ওরা চারজনই ওখান থেকে পালিয়ে অন্য ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। ও কি সাংঘাতিক! অনেক হয়েছে, এবার আসল ঘটনাটা বলুন তো, ওই মেয়েটাকে নাকি পুলিশকে কল করব? এমনটা শুনেই ম্যানেজার ভয় পেয়ে গেল। তারপরেই ম্যানেজার মুখ খুলল এবং বলল যে ওই ভৌতিক মেয়েটা মিস্টার বাজাজের সাথে এই হোটেলে এসেছিল। মিস্টার বাজাজ ওই মেয়েটার সাথে সে হোটেলে রুম ভাড়া করেছিল। তখন ভোর 4টে বাজে ওদের মধ্যে আচমকাই ঝগড়া শুরু হয়েছিল। সেদিন ম্যানেজার ওদের ঝগড়া শোনার পরে ওদের ডিস্টার্ব করেনি, কারণ ম্যানেজারের সাথে ওদের শুধু টাকার সম্পর্ক ছিল তাই। তারপর আধ ঘন্টা পর মিস্টার বাজাজ ওই ম্যানেজারের কাছে যায় এবং ভয়ে কাঁপতে কাঁপতে ম্যানেজারকে বলে ভুলবশত মিস্টার বাজাজ মেয়েটাকে খুন করে ফেলেছে। কি? এটা আপনি কি করেছেন? এই ঘটনার কথা কেউ জানতে পারলে আমাদের চাকরি চলে যাবে। কোনো ভয় নেই, আমি তোমাদের দুজনকে 1 লাখ টাকা করে দেব। শুধু ওই মেয়েটার লাশটা তোমরা সরিয়ে ফেলো, আর এসব ঘটনার কথা এখানেই ভুলে যাও। আমরা টাকার লোভে পড়ে যাই আর ওনার কথা শুনি, তারপর বাজাজ স্যারের কাছ থেকে টাকা নিয়ে ওনাকে ছেড়ে দিই। কিন্তু সেই রাতের পর থেকে, প্রথম অমাবস্যার রাত থেকেই ওর আত্মা এখানে ঘুরতে শুরু করে এবং যারাই এখানে আসে তাদেরকেই বিপদে ফেলে। সিদ্ধার্থ তখনই ম্যানেজারের কলার ধরে নিজের দিকে টেনে নিয়ে আসে এবং বলে, শয়তান, লোভী কোথাকারের! টাকা পেয়ে গেছিস যখন পালিয়ে যেতেই আমাদের কেন এখানে ফাঁসালি? কিন্তু ও আমাদের বন্ধুদের কেন মারলো? তখনই ওরা সবাই দেখতে পেল ওই ভৌতিক মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে। আমার বন্ধুত্ব ওর সাথে ইনস্টাগ্রামেই হয়েছিল। ও আমাকে বলেছিল কি একবার দেখা করে নি, যদি ভালো লাগে তাহলে বিয়ে করে নেব। আমরা দেখা করি। সন্ধেবেলা ট্রেনে করে আমি আবার শহরে ফিরতে যাচ্ছি, কিন্তু ট্রেন ক্যান্সেল হয়ে গেল। তারপরে ওর কথা মতো আমরা ওই হোটেলে ফেরত আসি। অনেক রাত অবধিও আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করেছিল এবং তাতে আমার প্রাণ চলে যায়। কিন্তু এই ম্যানেজার নিজের চাকরি চলে যাওয়ার ভয় আমার মৃত্যুর খবরটা লুকিয়ে রেখেছিল। তাই আমার আত্মা ফেরত এসেছে। আমার ঘৃণা হয় সেই সব ছেলে মেয়েদের যারা তাদের মা বাবার দেওয়া স্বাধীনতার খারাপ ব্যবহার করে, আর তোমরাও ওদের মধ্যে একজন।
ভৌতিক মেয়েটা ওই চারজনের দিকে এগিয়ে গেল এবং ওই চারজনের চিৎকার হোটেলের বাইরের দরজা অব্দি শোনা গেছিল। পরের দিন সকালে ওই হোটেলের বাইরে পুলিশ, মিডিয়া এবং সাধারণ মানুষের ভিড় জমে গেছিল। হোটেলের ভেতরে পুলিশেরা 6 জনের লাশ পায়। পুলিশেরা ওই লাশগুলোকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দিয়েছিল, তারপর হোটেলটা সিল করে দিয়েছিল। সেই দিনের পরে আরও একটা অমাবস্যার রাত হোটেলে লাগানো ক্রাইম ব্রাঞ্চের সিল নিজের থেকেই ছিঁড়ে যায় এবং আচমকাই সব আলো জ্বলে ওঠে, সারা জায়গা আলোকিত হয়ে যায়। মাকে মিথ্যে কথা বলে এসেছি, আমার কাছে কিন্তু 2 ঘন্টাই আছে খালি। আরে এটা তো ওইও হোটেল, ঘন্টার হিসেবেও আমরা রুম পেয়ে যাব। ওরা দুজনেই আনন্দে হোটেলের ভেতরে চলে যায়। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।